বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বসন্তের উৎসবে মেতে আছো। আচ্ছা, আজকে আমি ক্লাসে স্বাগত জানাচ্ছি ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রীদের। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির মধ্যে সম্পর্ক, অর্থাৎ অর্থনীতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের কোথায় কোথায় মিল আছে, কোথায় কোথায় অমিল আছে। আমরা জানি রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি উভয়ই হচ্ছে সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত। তো প্রথমে আমরা দেখি যে অর্থনীতির কাজগুলো কি। আমরা তো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ইতিমধ্যে আলোচনা করেছি, তাই না? আজকে আমরা অর্থনীতির সংজ্ঞাটা একটু বিশ্লেষণ করি। তো আজকে আমরা বলছি অর্থনীতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, যেহেতু অর্থনীতির সংজ্ঞাটা হচ্ছে যে শাস্ত্র অর্থ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করে, সহজ কথায়। এখন বইয়ের ভাষায় যদি আমরা দেখি, তাহলে আমরা মাথায় রাখব যে অর্থনীতি কি। অর্থনীতি অর্থাৎ অর্থ সংক্রান্ত যে নীতিমালা, অর্থশাস্ত্রর আলোচনাই হচ্ছে অর্থ সংক্রান্ত বিষয়। অর্থাৎ অর্থের সাথে আমরা যদি আর্থিক ক্ষেত্রে উন্নয়ন করতে চাই, দেন আমরা কি করি, অনেকগুলো বিষয় অর্থনীতির সাথে অনেকগুলো টপিকস চলে আসে। সেগুলো হচ্ছে কি, উৎপাদন, বিনিময়, ভোগ, বন্টন, এই সব কিছুই হচ্ছে অর্থনীতির চুলচেরা বিশ্লেষণের বিষয়বস্তু। অর্থাৎ মানুষের অর্থনৈতিক কার্যকলাপই হচ্ছে অর্থনীতির মূল বিষয়বস্তু। সীমাবদ্ধ উপায় উপকরণের দ্বারা, অর্থাৎ আমাদের সীমিত সম্পদ দ্বারা কিভাবে আমরা মানুষের সীমাহীন অভাব মেটাতে পারি, তারই বিস্তারিত বর্ণনা আছে অর্থনীতিতে। কারণ আমরা জানি যে মানুষের চাহিদার কোনো সীমার সংখ্যা নেই। মানুষের চাহিদা ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে। যতই মানুষ উন্নত হচ্ছে, যতই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যতই মানুষ উন্নত হচ্ছে, মানুষের জীবনধারাও বদলে যাচ্ছে, জীবনধারা আরও উন্নততর হচ্ছে। সাথে সাথে মানুষের চাহিদাও লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সম্পদ কিন্তু সীমিত, এবং আমরা যারা উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত, যারা উন্নত দেশের অন্তর্ভুক্ত, তাদের চাইতে আমরা আলাদা। সুতরাং আমাদের চাহিদার একটা সীমা সংখ্যা নেই, কিন্তু আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। অর্থনীতির অধ্যাপক মার্শালের মতে মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলীর আলোচনাই হচ্ছে অর্থনীতি। তাই অর্থনীতির আলোচনায় উৎপাদন, বিনিময়, ভোগ, বন্টন মুখ্য বিষয় হিসেবে দেখা যায়। রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি আগে আলাদা ছিল না। রাষ্ট্রবিজ্ঞানের আদি গুরু দার্শনিক অ্যারিস্টটল অর্থনীতিকে রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসেবে গণ্য করতেন। অষ্টাদশ শতাব্দীর ফরাসি ফিজিওক্রাটস রাষ্ট্রবিজ্ঞান অনুরূপ ধারণা পোষণ করতেন। মূলত অর্থনীতি শব্দটি নতুন। পুরাতন পন্থীরা রাজনীতিক অর্থনীতি অর্থাৎ পলিটিক্যাল ইকোনমি শব্দটি ব্যবহার করতেন। প্রখ্যাত ইংরেজ অর্থনীতি বিজ্ঞানী অ্যাডাম স্মিথ অর্থনীতিকে প্রখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ মতানুসারে রাজনীতিক অর্থনীতির মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনগণ ও রাষ্ট্রকে সম্পদশালী করে তোলা। জেমস স্টুয়ার্ট পারিবারিক অর্থব্যবস্থার সাথে রাষ্ট্রীয় অর্থব্যবস্থার তুলনা করেছেন। অর্থাৎ আমরা দেখি যে এই যে আমরা ইকোনমিক শব্দটি ব্যবহার করি, সেটা এসেছে গ্রিক শব্দ ঐকোনোমিয়া থেকে। ঐকোনোমিয়া শব্দটির অর্থই হচ্ছে গৃহস্থালী অর্থনীতি সম্পর্কিত বিজ্ঞান বা গৃহস্থলী, যেই শাস্ত্রটি গৃহস্থলীর অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করে। কারণ হচ্ছে আমরা যে রাষ্ট্রীয় পর্যায়ে যে ইকোনমিক্স আলোচনা করি, রাষ্ট্রের ক্ষুদ্র এককই হচ্ছে পরিবার। সুতরাং পরিবারের সাথে যে পরিবারকেও আমরা দেখি যে একটা নির্দিষ্ট একটা বাজেট পরিকল্পনার মাধ্যমে
তার জীবনের সমস্ত চাহিদাগুলোকে নিরূপণ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে অর্থনীতির সাথে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের একটা সম্পর্ক হয়েই যায়। তো আমরা প্রথমত আলোচনা করি যে কোথায় কোথায় মিল আছে। অর্থনৈতিক বিষয় রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন। আমরা জানি অর্থনীতির আলোচ্য বিষয়গুলো রাজনৈতিক কাঠামো এবং সিদ্ধান্তের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। রাষ্ট্রের ভিতর সকল প্রকার অর্থনৈতিক প্রচেষ্টা বর্তমানে রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। উৎপাদন, বিনিময়, বন্টন, কৃষি, শিল্প, বৈদেশিক বাণিজ্য, শ্রমিক নীতি, শুল্ক ব্যবস্থা, শ্রমিক মালিক সম্পর্ক, সকল অর্থনৈতিক বিষয় এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে থাকে। পরিকল্পিত অর্থনীতিতে অর্থব্যবস্থার উপর রাষ্ট্রের প্রভাব অনেক বেশি। ভারতের ন্যায় উন্নয়নশীল দেশে অর্থব্যবস্থার উপর রাষ্ট্রের প্রভাব বিশেষভাবে ব্যাপক এবং সুদূরপ্রসারী। পরিকল্পিত পথে অর্থনৈতিক প্রগতির প্রচেষ্টাই এর কারণ। অর্থাৎ আমরা যদি পরিকল্পিতভাবে আগাই তাহলে আমরা আমাদের সীমিত সম্পদকে কিভাবে যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে এটাকে আমরা অধিক কল্যাণকর কাজে, অধিক উন্নয়নের সাথে সম্পৃক্ত করতে পারি, অর্থাৎ সীমিত সম্পদ দিয়ে যাতে আমরা কাঙ্ক্ষিত মাত্রার অর্থনৈতিক উন্নয়ন অর্জন করতে পারি, সেটার চুলচেরা বিশ্লেষণ করে থাকে মূলত রাষ্ট্রের পক্ষ থেকে। সমাজতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থা ও অর্থ ব্যবস্থা হচ্ছে অভিন্ন। আবার ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সম্পদের উৎপাদন, বন্টন, বিনিময়ের ক্ষেত্রে একেবারে আলাদা আলাদা নীতি অনুসৃত হবে, এটাই স্বাভাবিক। সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সমাজের অর্থনৈতিক উদ্যোগ রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন। চীনের মতো সমাজতান্ত্রিক দেশে জাতীয় অর্থনীতি রাষ্ট্রের একমাত্র বিভাগ। জনকল্যাণমূলক রাষ্ট্রে রাষ্ট্র ব্যবস্থার সাথে অর্থ ব্যবস্থার সম্পর্ক গভীর। আধুনিক কোনো রাষ্ট্রই পুলিশি রাষ্ট্র নয়। এখন রাষ্ট্র মাত্রই জনকল্যাণকর রাষ্ট্র। বর্তমানে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক নির্বিশেষে সকল দেশই সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। জনগণের সর্বাধিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে উৎপাদন, বিনিয়োগ, বন্টন প্রভৃতি জনজীবনের উপর বিস্তার করে এমন সকল অর্থনৈতিক বিষয়ের দিকে বর্তমানে রাষ্ট্রকে দৃষ্টি দিতে হয়। ফলে সমাজ কল্যাণমূলক আদর্শের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ব্যবস্থার সাথে অর্থ ব্যবস্থার পার্থক্য ক্রমশই সংকীর্ণ হয়ে আসছে। মূল কথা হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য অর্জন করায় রাষ্ট্রকে প্রতিনিয়তই অর্থনৈতিক উন্নয়নের দিকে দৃষ্টি দিতে হয়, গুরুত্ব দিতে হয়, যাতে করে সীমিত সম্পদ দিয়ে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা সম্ভব হয়। অর্থনৈতিক কাজকর্মের উপর রাজনৈতিক তত্ত্বের প্রভাব। বর্তমানে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যাদি সম্পন্ন হয়। তাই দেশের অর্থনৈতিক সমস্যার প্রকৃত সমাধানের জন্য সঠিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দরকার। এভাবে রাষ্ট্রের কার্যাবলী, প্রকৃতি এবং পরিধি সম্পর্কিত মতবাদ অর্থনৈতিক কর্মসূচিকে প্রভাবিত করে। রাজনৈতিক মতাদর্শ অনুসারে দেশের অর্থব্যবস্থা নির্ধারিত হয়। আমরা জানি যে কোথাও গণতান্ত্রিক ব্যবস্থা, কোথাও উদারনীতি গণতান্ত্রিক পুঁজিবাদী ব্যবস্থা, কোথাও আছে সমাজতান্ত্রিক ব্যবস্থা। সুতরাং রাজনৈতিক ব্যবস্থার সাথে অর্থ ব্যবস্থার একটা সম্পর্ক রয়েছে। রাষ্ট্রের কর্মপরিধি অর্থ ব্যবস্থার দ্বারা নির্ধারিত হয়। অর্থনৈতিক সাম্য ছাড়া গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে। ব্যাপক ধনবৈষম্য, নিষ্ঠুর শোষণ প্রভৃতি বর্তমান থাকলে দেশে অসন্তোষ এবং বিপ্লবের সমূহ সম্ভাবনা থাকে, যার ফলে একটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ভেঙে পড়ে। আর একটা দেশে যখন রাজনৈতিক স্থিতিশীলতা ভেঙে পড়ে তখন সেটা অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। অর্থনৈতিক সূত্রের ভিত্তিতে রাষ্ট্রতত্ত্বের সৃষ্টি হয়। অর্থনৈতিক মূল সূত্রের ভিত্তিতেই রাষ্ট্রতত্ত্বের সৃষ্টি হয়ে থাকে। অর্থনৈতিক অগ্রগতি বা জনকল্যাণের উদ্দেশ্যকে কেন্দ্র করে জনকল্যাণমূলক রাষ্ট্রতত্ত্বের উদ্ভব হয়েছে। ইতিহাসের বস্তুবাদী
বা অর্থনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে মার্ক্স সমাজ এবং রাজনীতির গতিপথ নির্ধারণ করেছেন। একটি মৌল অর্থনৈতিক সূত্রকে কেন্দ্র করে মার্ক্সবাদে সারা জাগানো রাজনৈতিক তত্ত্বের উদ্ভব হয়েছে। রাজনীতিক ঘটনার পিছনে অর্থনৈতিক কারণ থাকে। ইতিহাস সাক্ষী, যখন কোনো দেশের রাজনীতিক অবস্থার খুব বেশি শোচনীয় অবস্থা থাকে, সেটা আমাদের অর্থনীতিকে প্রভাবিত করে। আবার যখন একটি দেশের রাজনৈতিক বিপ্লব যখন ইতিবাচক পথে অগ্রসর হয়, তখন সেটা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রাজনীতির সাথে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতির একটা গভীর সম্পর্ক রয়েছে। তাছাড়াও আমরা কিছু পার্থক্য লক্ষ্য করে থাকি। তাহলে পার্থক্যগুলো আমরা একটু সংক্ষেপে দেখি। সেগুলো হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান সমাজবাসীদের রাজনৈতিক জীবনকে গতি প্রকৃতি নির্ধারণ করে। অর্থনীতির আলোচনা হলো সমাজবদ্ধ মানুষের অর্থনৈতিক কর্মপ্রচেষ্টার বিচার বিশ্লেষণ। উভয় শাস্ত্রেরই আলোচনার ক্ষেত্রে পরিধিগত ক্ষেত্রে সব পার্থক্য রয়েছে। তাই অর্থনীতি হলো মূলত একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান হলো একটি নীতিনিষ্ঠ বিজ্ঞান। এই যুগের কিছু রাষ্ট্রবিজ্ঞানী তাদের আলোচনাকে জননিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ বলে জানালেও শেষ বিচারে রাষ্ট্রবিজ্ঞান নীতিশাস্ত্র হিসেবেই গণ্য হয়ে থাকে। রাষ্ট্রবিজ্ঞান মানবিক এবং নৈতিক মূল্যবোধের উপরে গুরুত্ব দিয়ে থাকে। আধুনিক অর্থনীতির সিদ্ধান্তসমূহ অনেক ক্ষেত্রেই সংখ্যাতত্ত্বের বৈজ্ঞানিক ভাষায় প্রকাশিত হয়। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে একথা এমনভাবে খাটে না। নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ মিডাল মতে যে অর্থনীতির মতো রাষ্ট্রবিজ্ঞানের ভবিষ্যৎবাণী করার কোনো ক্ষমতা নাই। তাই সঠিক বিজ্ঞান হিসাবে অর্থনীতি দাবি রাষ্ট্রবিজ্ঞানের দাবির তুলনায় অনেক বেশি জোরদার। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যেমন ভবিষ্যৎবাণী করতে পারে না, কিন্তু অর্থনীতি তার বিদ্যমান অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে ভবিষ্যতে রাষ্ট্রের গতিবিধি কেমন হবে, জনগণ কী রকমের ভোগ করবে, সেই ব্যাপারে ভবিষ্যৎবাণী করতে পারে, যেটা রাষ্ট্রবিজ্ঞান করতে পারে না। আইভর ব্রান্ডের মতে অর্থনীতির বিষয়কে নিয়ে আলোচনা করে, অপরদিকে রাজনীতি মানুষকে নিয়ে আলোচনা করে। অর্থাৎ অর্থনীতির যে সকল বিষয় আছে, যেমন আমরা জানি যোগান আছে, সূত্র আছে, চাহিদা আছে, ডিমান্ড আছে, এই সবগুলো নিয়ে অর্থনীতি আলোচনা করে, কিন্তু রাজনীতির প্রধান আলোচনার ক্ষেত্রই হচ্ছে মানুষ। অর্থবিজ্ঞানীরা কেবল অর্থনৈতিক সূত্রাদি নির্দেশ করেন এবং বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে অর্থনৈতিক সূত্রগুলোর কার্যকারিতা বিচার বিশ্লেষণ করে থাকেন, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্র সংক্রান্ত যাবতীয় সমস্যা সম্পর্কে সামগ্রিকভাবে চিন্তা ভাবনা করেন। এ কারণে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র অর্থনীতির চাইতে অনেক অনেক বেশি বিস্তৃত। অর্থাৎ মূল কথা হচ্ছে কি, অর্থনীতির আলোচনার ক্ষেত্রের তুলনায় রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র অনেক বিস্তৃত। অর্থনীতির আলোচনা মূল্যমান নিরপেক্ষ, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা মূল্যমান নিরপেক্ষ নয়। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি হলো দুটো স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান। উভয়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য আছে, তবু এদের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত নিবিড়। অর্থাৎ অর্থনীতির উন্নয়নের উপরে রাষ্ট্রবিজ্ঞানের ভবিষ্যৎ নির্ভর করে। আবার রাষ্ট্রবিজ্ঞানের অর্থাৎ রাষ্ট্রের যে সঠিক নির্দেশনা, এই সঠিক নির্দেশনা এবং যথাযথ সিদ্ধান্তের উপরে নির্ভর করে অর্থনীতির অগ্রগতির অগ্রযাত্রা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করো। পরীক্ষা কিন্তু বসতেই হবে, পরীক্ষায় বসতে হবে, পরীক্ষা দিতে হবে। পড়ালেখা বন্ধ করে দিয়ে বসে থাকলে ভবিষ্যতে তোমরা নিজেরাই বিপাকে পড়ে যাবে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।